নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি এখনও তলিয়ে কক্সবাজার। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলার ডুবির ঘটনায় ইনানি সৈকত থেকে ৩ জনের লাশ উদ্ধার। হাতিয়ায়ও নিখোঁজ অনেকে। পোশাক শিল্পে কাটছে না অস্থিরতা। কাল কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের। খাত ধ্বংসের ষড়যন্ত্রে একটি মহল, বললেন উপদেষ্টারা। যশোরে ঝিকরগাছায় সাবেক পৌর মেয়র মোস্তফার বিরুদ্ধে ৮ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ। অনিয়ম হয়নি দাবি প্রকৌশলীর। নতুন দরপত্র আহ্বানের দাবি ঠিকাদারদের। এবং সরবরাহ সংকট কাটিয়ে খাতুনগঞ্জে স্বাভাবিক হচ্ছে ভোগ্যপণ্যের যোগান। কমছে অধিকাংশ আমদানি পণ্যের দাম। বেচাকেনা কম, দাবি ব্যবসায়ীদের। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। নিম্নচাপের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যেই নোয়াখালীর হাতিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যায় 10 ট্রলার। 112 জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন অনেকে। এদিকে চট্টগ্রামে ভোরের দিকে বৃষ্টিতে জলজট দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা নেমে যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ রূপ নিয়েছে নিম্নচাপে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে। শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে বইছে দমকা হাওয়া, হচ্ছে থেমে থেমে বৃষ্টি। কয়েক ঘন্টার বৃষ্টিতেই কোথাও কোথাও জমেছে হাঁটু পানি। এর মধ্য দিয়েই গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। এদিকে সাগরে মাছ ধরতে গিয়ে উত্তাল ঢেউয়ে নোয়াখালীর হাতিয়ার 10টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলো থেকে 112 জন মাঝি মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ আছেন অনেকে। রাঙামাটিতে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার থেকে কাপ্তাই হ্রদে পানি বাড়তে শুরু করেছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বাঘাইছড়ি, লংদু ও রাঙামাটি পৌর এলাকায় বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ফেনীতেও গত 2 দিনে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। এতে ফের ভয়াবহ বন্যার আতঙ্কে বাসিন্দারা। দীর্ঘ 3 দিন ধরে পুনরায় বৃষ্টি হচ্ছে। মানুষ আসলে আমরা খুবই আতঙ্কিত ফেনীবাসী। আগের মতো বানটান যদি ছুটি আবারও এরকম প্লাবিত হয়ে যায়, তাহলে হয়তো আমাদের বড় ধরনের সমস্যা হবে। চট্টগ্রামে ভোরের দিকে বৃষ্টিতে জলজট দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি নেমে যায়। সমুদ্র উত্তাল থাকায় পটুয়াখালীতে মাছ ধরা ট্রলারগুলো উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলেরও একই অবস্থা। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাজেহাল পথচারীরা। পচা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে যেতে হয় কর্মস্থলে। দ্রুত ড্রেনগুলো সংস্কারের দাবি তাদের। যত নোংরা কাদা পানি, দুর্গন্ধ সৃষ্টি হয়। এই পানি নিষ্কাশন না করলে আমাদের আসলেই অনেক সমস্যা হবে। সাগরের লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই পুরো জেলা মেঘে ঢাকা। কখনো মুষলধারে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে দমকা হাওয়ার কারণে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জোয়ারের সময় স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ঢেউয়ের কবলে পড়ে ঢালচরের সাগর মোহনায় 3টি জেলে ট্রলার ডুবে গেছে। তবে জেলেরা সবাই অন্যদের সহায়তায় জীবিত উদ্ধার হয়েছে। দুর্ঘটনা এড়াতে গভীর নদী ও সাগর ছেড়ে অনেক জেলে ট্রলার নিয়ে নিজ নিজ ঘাটে ফিরে এসেছে। মাদারীপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। ঘন্টায় ঘন্টায় বাতাসের গতিবেগ পরিবর্তন হচ্ছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবারও অব্যাহত থাকে মোংলা উপকূলীয় এলাকায়। সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। ভারী বৃষ্টিতে ব্যাহত হচ্ছে বন্দরের অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কয়েকদিনের ভারী বৃষ্টিতে আজও ডুবে আছে কক্সবাজার। বসতি, সরকারি বেসরকারি স্থাপনা ও রাস্তাঘাট থেকে এখনও নামেনি পানি। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয়রা। মাইকিং করে ভুক্তভোগীদের উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ইনানি সৈকত থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা ভারী বর্ষণ, যা কক্সবাজারে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 2 দিন ধরে পানিতে ডুবে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি। রান্না বাড়া তো করে খাইতে পারতেছি না, এখন ওখানে হোটেলতে আইনে খাইতে হচ্ছে। রাতের বেলা ঘুমোতে পারি নাই, এখানে খাটের উপর দিকে চলে গেছে পানি। এদিকে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশিরভাগ বাড়ির মানুষ পানিবন্দী। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। এখন ছোট বাচ্চা লোক কি করছেন ভাই,
এ কারণে অনর মানে কি গছ সারি দিয়ে আর তো না আয়োগ বুঝছে সানি উড়ালে গিয়ে এটা গরম মাঝে পানি দূরে থাকি না পারে এখন বরাবর। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জানিয়েছে মাইকিংয়ের পাশাপাশি পানিবন্দী মানুষজনকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। আশেপাশে যারা জনগোষ্ঠী আছে, যারা এখন শঙ্কায় আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে যাওয়ার জন্য বলা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় সৈকতের নাজিরা টেক পয়েন্ট থেকে এক জেলের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড সংস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আশুলিয়ায় কাল পোশাক কারখানা চালুর পর কোনো কারণে বন্ধ করতে বাধ্য হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য সব কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন শিল্প মালিকরা। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান সংকট নিরসনে করণীয় নিয়ে আলোচনায় নিজেদের এমন অবস্থানের কথা জানান তারা। এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে কারখানা বন্ধ রেখে দেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্যদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে ভারতীয় অনেক মিডিয়া। বাংলাদেশের পোশাক খাতের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলেও জানান উপদেষ্টারা। আশুলিয়াতে কালকে আমরা সবাই বলবো, যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমরা থাকবে না। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটাও আমরা মনে রাখবো। ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময়। কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেদেরকে নিয়ে আসতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের মুখে বন্ধ থাকা সাভার ও গাজীপুরের বেশ কয়েকটি পোশাক কারখানায় আবারও পুরোদমে শুরু হলো উৎপাদন কার্যক্রম। কাজে ফিরেছেন শ্রমিকরা। সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় যান গাজীপুরের শ্রমিকরা। পুরোদমে চলে কার্যক্রম। তৈরি পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা জোরদার রয়েছে। এদিকে সাভারে পোশাক কারখানায় পুরোদমে চলছে কাজ। শিল্পাঞ্চলের নিরাপত্তায় নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিএনপি কর্মীরা গত 15 বছর ধরে জেল জুলুম অত্যাচারে বাড়িঘরে থাকতে পারেনি। অনেকে ধান খেতে আশ্রয় নিয়ে রাত্রি যাপন করেছেন। এতেও বিএনপি ধ্বংস হয়নি। এদেশের জনগণ ও কৃষক বিএনপিকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। দুপুরে নোয়াখালী সুবর্ণচরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণকালে তিনি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের জন্য আমন ধানের চারা বিতরণ করা হচ্ছে। দেশের চলমান বন্যায় নোয়াখালী অঞ্চলে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে সাহায্য করার আহ্বান জানান বিএনপির এ নেতা। যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের যোগসাজশে 4টি গ্রুপের প্রায় 8 কোটি টাকার টেন্ডার ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, অস্থিতিশীল সময়কে পুঁজি করে তড়িঘড়ি করে ওই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আবারও নতুন টেন্ডার আহ্বান করেছেন সাধারণ ঠিকাদাররা। পৌর প্রশাসক জানিয়েছেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। সম্প্রতি যশোরের ঝিকরগাছা পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আখতারুজ্জামানের স্বাক্ষরে সড়ক ও ড্রেন নির্মাণে আলাদা 3টি দরপত্র আহ্বান করা হয়। প্রথম নোটিশে টেন্ডার বিক্রয়ের শেষ তারিখ ছিল 31 জুলাই এবং দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল 1 আগস্ট। পরবর্তীতে আরেকটি সংশোধনীয় বিজ্ঞপ্তিতে টেন্ডার বিক্রয়ের শেষ তারিখ 4 আগস্ট বিকেল 5টা পর্যন্ত এবং দাখিল ও খোলার শেষ তারিখ ছিল 5 আগস্ট বিকেল 3টা পর্যন্ত। সরকারি খাত থেকে গচ্ছা যাবে 2 কোটি টাকা। এ অবস্থায় ওই টেন্ডার বাতিল করে ফের নতুন করে তা আহ্বানের দাবি জানিয়েছেন তারা। কিভাবে টেন্ডারটা অ্যাকসেপ্ট হলো, কিভাবে টেন্ডারটা ড্রপ হলো, এইটাই আমার মূল প্রশ্ন। আপনারা এটা অনুসন্ধান করেন, অনুসন্ধান করে প্রকৃত তথ্য আপনারা বের করেন, করে আমাদেরকে অন্তত পুনরায় এটা রিটেন্ডার হোক, আমাদের এই দাবি।
তবে সহকারী প্রকৌশলীর দাবি টেন্ডার নিয়ে কোনো অনিয়ম হয়নি। অবশ্য পৌরসভার প্রশাসক বলছেন প্রাপ্ত অভিযোগ তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনলাইনে টেন্ডার অফিসে তো যেহেতু অফিস না হয়ে ওইটা অনলাইনে করা যায়। টেন্ডারের এই প্রক্রিয়াটা অফিসের সাথে সম্পৃক্ত না, এটা হচ্ছে টেন্ডার প্রকুপমেন্ট প্ল্যান, এটা 24 ঘন্টা আপনার খোলা থাকে। তদন্ত চলমান আছে এবং আশা করি যে সেই তদন্তের প্রেক্ষিতেই সিদ্ধান্ত আমরা নিব এবং ব্যবস্থা আমরা নিব। আর যদি আমরা পাই যে প্রক্রিয়া সেটাতে ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, দোষ রয়েছে, তাহলে আমরা অবশ্যই বাতিল করে নতুন করে টেন্ডারিংয়ে যাব। সদ্য বরখাস্তকৃত মেয়র মোস্তফা আনোয়ার পাশা 22 বছর আগে নির্বাচিত হন। এরপর সীমানা জটিলতার মামলা দিয়ে আর কোনো নির্বাচন হতে দেননি। সবশেষ 2023 সালে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফের মেয়র নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে তিনি সব উন্নয়ন কাজের টেন্ডার নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতেন বলে অভিযোগ রয়েছে। সময় সংবাদ, যশোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়করা। দুপুরে নওগাঁ সদর উপজেলা হলরুমে মতবিনিময় করেন 3 জন কেন্দ্রীয় সমন্বয়ক নাহিন সরকার, সুররাতুল আইন কানিজ ও ফয়সাল মেহেদি। এ সময় আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তারা। আহতদের সুচিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় সমন্বয়করা। বক্তারা বলেন, আন্দোলনের উদ্দেশ্যকে নস্যাৎ করতে এখনও সক্রিয় রয়েছে ষড়যন্ত্রকারীরা। ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা যাচাই বাছাই নিয়ে চট্টগ্রামে সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রামের সার্কিট হাউসের সমন্বয়ক ও জেলা প্রশাসকের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রামে 5 জন শহীদ সহ আহতদের একটি খসড়া তালিকা করা হয়। কাল দেয়া হবে পূর্ণাঙ্গ নিহতদের তালিকা। সভায় আন্দোলনে আহতদের খবর নেন নতুন জেলা প্রশাসক ফরিদা খানম। জানান, তাদের সব ধরনের চিকিৎসা দেয়া হবে সরকারিভাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এ সময় দাবি আদায়ে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেশন জট সহ নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। দ্রুত ভিসি নিয়োগ সহ সকল সমস্যার সমাধান না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। 10 মাস চলতেছে আমাদের এই সেমিস্টারটা, কিন্তু আমরা এখনো বাকি যে 2টা পরীক্ষা আছে ওই 2টা পরীক্ষা আমরা শেষ করতে পারিনি। ইউনিভার্সিটিতে ভিসি চাই, আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি দিয়ে আমাদের যেন একাডেমিক কার্যক্রম চালু করা হয়। বড় বড় ইউনিভার্সিটিতে যেহেতু হয়ে গেছে, এখন আমাদের এটা প্রায়োরিটিটা সবচেয়ে বেশি, কারণ এই ক্যাম্পাসে একদম অচল অবস্থায় কাজ করছে। আমরা যারা শিক্ষক রয়েছি আমাদেরও ক্লাস ছাড়া ভালো লাগছে না। সরবরাহ সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান। এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী, তবে এখনও বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান। চলছে লোড আনলোডিং, মোকামগুলো ভর্তি বস্তায়। এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন আর এরপরে বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে। গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের, তবে এখনও তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের। বেচা বিক্রি কম, মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না। যেখানে আমরা সারাদিনে 50 বস্তা বা 100 বস্তা পর্যন্ত বিক্রির টার্গেট থাকে, সেখানে দাম কমলে বরঞ্চ সেটা 10 বস্তা আসে যায়। বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি আরও স্বাভাবিক হবে, অন্য দাম স্থিতিশীল চলে আসবে। আলু, পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের। এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও। বন্যা দুর্গত এলাকার জন্য সবাই কিনে নিছে, বাজারে মাল ছিল না। এখন যেহেতু আবার মাল আসছে, আবার বাজারটা কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে, কম বলতে মানে দৈনিক আপনার এখানে 2-3 গাড়ি করে ঢুকে।
এদিকে ডিউ অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে 2-1 দিনের মধ্যে তেল ও চিনির সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। চিনি বাজার কমতির দিকে, গতকাল থেকে আজকে চিনি বাজার মনের উপর 40 টাকা দর কমে গেছে। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে। ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন $550 মূল্যের শর্ত প্রত্যাহার করেছে ভারত সরকার। একই সঙ্গে 40% শুল্ক কমিয়ে 20% নির্ধারণ করেছে দেশটি। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করা হয়। মূল্য শর্ত প্রত্যাহার ও শুল্ক কমানোর কারণে বাংলাদেশে পেঁয়াজের আমদানি বাড়ার পাশাপাশি দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল ভারত। পরে চলতি বছরের মে মাসে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও রপ্তানি নিরুৎসাহিত করতে 40% শুল্ক আরোপ করে দেশটির সরকার। এরপরই ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানি অনিয়মিত হয়ে পড়ে। সারা দেশের মতো হিলিতে তীব্র গরমের সঙ্গে দীর্ঘ সময় ধরে লোডশেডিং, এতে গুদামে নষ্ট হচ্ছে পেঁয়াজ। আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা। ব্যবসায়ীরা জানান, তীব্র গরমের মধ্যে দিন রাত মিলিয়ে বিদ্যুৎহীন থাকতে হচ্ছে 14 থেকে 15 ঘন্টা। এতে গুদামের তাপমাত্রা বেড়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আমদানি হওয়া পেঁয়াজ। মান কমে আসায় প্রতি কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। অন্যদিকে পচে পুরোপুরি নষ্ট হওয়ায় কিছু পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। বাড়তি দামে কেনা পেঁয়াজ কম দামে বিক্রি হওয়ায় লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন আমদানিকারকরা। তীব্র গরম ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে আড়তেও নষ্ট হচ্ছে পেঁয়াজ, এতে লোকসান গুনতে হচ্ছে পাইকারদেরও। 2-3 কেজি যদি বাইরে হয়ে যায় ভাই, 1 কেজি পেঁয়াজ যদি 80 টাকা কিনি, 3 কেজি পেঁয়াজের দাম আপনার কত আসতেছে? আবার আমাদের তো হ্যান্ডেলিং খরচ আছে, ঘর ভাড়া আছে, বা আরও অন্যান্য খরচ আছে। তো গরমের কারণে অনেক পেঁয়াজের সমস্যা হয়ে যাচ্ছে, যেটা আমাদের বাজারজাতকরণের জন্য অনেকটা সমস্যা সৃষ্টি হচ্ছে। কারেন্ট থাকছে না আমাদের 1 নম্বর সমস্যা। পেঁয়াজ তো পচনশীল, কারেন্ট না থাকলে তো অসুবিধা। কারেন্ট থাকতেছে না, মাল আমাদের পচতেছে। দেখছেন বাংলার সময়। ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে ধানের চারার হাট। জেলা ও আশেপাশের এলাকার কৃষক ও পাইকাররা নানা জাতের ধানের চারা সংগ্রহে ছুটে আসেন এ হাটে। চলতি বছর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার পাশাপাশি আমন রোপণের লক্ষ্যমাত্রা পূরণের আশ্বাস কৃষি বিভাগের। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, হৃদয় পালের ছবি নিয়ে রিপোর্ট। বেচাকেনায় জমজমাট ধানের চারার হাট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে চট্টগ্রাম সিলেট মহাসড়কের পাশে জমে উঠেছে এই হাট। নিজেদের উৎপাদিত চারা হাটে আটি বেঁধে নিয়ে আসেন কৃষক। বিআর 22, 49 এবং 50 জাত ছাড়াও বিক্রি হয় চিনিগুড়া, কালোজিরা ও বড়জ জাতের ধানের চারা। জাত ভেদে প্রতিটি আটি বিক্রি হয় 70 থেকে 140 টাকায়। প্রতিদিনই জ্বালাই না বিক্রি করতেছি, প্রতিদিন ব্যাপারে গৃহস্থ আমরা কিনা লাই 100 টাকা আটি বিহি আর কি। হাঁসাও বিহ 120 টাকা, 22 বিহ 100 টাকা, 7ও 100 টাকা। 20টা ডিস্ট্রিক্ট থেকে কাস্টমার আসে। পানি যখন কমে কাস্টমার বাড়ে, পানি যখন বাড়ে কাস্টমার কমে। জেলা ও পার্শ্ববর্তী এলাকা থেকে এই হাটে আমন মৌসুমের চারা কিনতে আসেন কৃষকরা। অনেক পাইকার এখান থেকে চারা সংগ্রহ করে বিক্রি করেন নিজ জেলায়। সব ধরনের জ্বালা পাইবেন আপনি, নানান ধরনের থেকে হবিগঞ্জ, মাধবপুর, ওই দিকটা কুমিল্লা, অনেক জায়গা থেকে এখানে আসে কাস্টমার আছে। মুরব্বীরা এই বাজার থেকে মালামাল নিত, তার চেয়ে আমরা এই বাজার চিনি, এই হিসাবে আমরা এই বাজার থেকে মালামাল নিয়ে যাচাই বাছাই করে নেওয়া যায় আর কি। গৃহস্থেরা আল্লাহ দিলে ইয়েরাও কিনতেছে, ব্যাপারীরাও ব্যস্ত আছে। চলতি মৌসুমে জেলার 54,225 হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বন্যায় 6,900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুষিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উদ্যোক্তা তৈরি হয়েছে যারা আমাদের কৃষি বিভাগের তত্ত্বাবধানে বাণিজ্যিকভাবে চারা তৈরি করে, এবং এই চারার গুণগত মান অনেক ভালো বিধায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাও কিন্তু এই চারার একটা চাহিদা আছে। নন্দনপুরের এই হাটে প্রতিদিন গড়ে 10 লাখ টাকার ধানের চারা বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা।
সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি, এখনও তলিয়ে কক্সবাজার। নিরাপদ আশ্রয়ের খোঁজে বাসিন্দারা। ট্রলারডুবির ঘটনায় ইনানী সৈকত থেকে 3 জনের লাশ উদ্ধার। হাতিয়ায়ও নিখোঁজ অনেকে। পোশাক শিল্পে কাটছেন অস্থিরতা। কাল কোনো কারখানা বন্ধ হলে সেটি অনির্দিষ্টকাল বন্ধ রাখার হুঁশিয়ারি মালিকদের। খাত ধ্বংসের ষড়যন্ত্রে একটি মহল, বললেন উপদেষ্টারা। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।